একদিকে করোনা, আরেকদিকে তাতে দোসর হয়েছে আমফান, সেই সঙ্গে বর্ষার মৌসুম সামনে। আরও একবার গোটা মানব জাতির রোগ প্রতিরোধক ক্ষমতা চ্যালেঞ্জের মুখে। এই রকম একটা সময় নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি প্রেজেন্ট হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আরও একবার আমরা স্বাগত জানাচ্ছি। চলছে লকডাউন, অনেক কিছুতেই বাধা নিষেধ আরোপ হয়েছে, কিন্তু তারপরেও মানুষের শরীরের বাধা নিষেধ কিন্তু এখনো আমরা আরোপ করতে পারিনি। বিভিন্ন সময় বিভিন্ন অসুখে ভুগতেই এখন আরও একবার আমাদের দিকে চোখ রাঙাচ্ছে করোনা বা কোভিড-19। এই রকম পরিস্থিতিতে ঘরে বসেই ডাক্তারদের পরামর্শ পাওয়ার জন্য নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি প্রেজেন্ট হ্যালো ডক্টরস অনুষ্ঠানে আপনাদেরকে সরাসরি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাইছি সুযোগ সুবিধে এবং বিধিনিষেধগুলো সঠিকভাবে পৌঁছে দিতে। আমাদের দ্বিতীয় এপিসোডে আজকের দিনে হ্যালো ডক্টরসের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন ডক্টর অর্ক কান্তি, এমবিবিএস জেনারেল ফিজিশিয়ান, মালবাজার সুপার স্পেশালিটি হসপিটাল। আমরা সবার প্রথমেই ডক্টর অর্ক কান্তিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো অনুষ্ঠানের শুরুতেই অর্কর সম্পর্কে আমি দু এক কথা বলিনি প্রথমেই, যে অর্ক আমাদের মালবাজার সুপার স্পেশালিটিতে অ্যাজ এ ডক্টর কাজ করছে এবং সেই সঙ্গে ও কিন্তু আমাদের এই উত্তরবঙ্গেরই ছেলে, বলা ভালো আমাদের মালবাজারের এই ডুয়ার্সের ছেলে। তাই মালবাজার এবং ডুয়ার্সের স্বাস্থ্য পরিকাঠামো কী রকম বা স্বাস্থ্যের ধরন, এখানকার রোগ অসুখ বিসুখের ধরন, সেটা তোমার কাছে অনেক বেশি পরিচিত অন্যান্য ডাক্তারদের তুলনায়। তাই আজকে হয়তো আমরা সেই রকম কিছু বাস্তব উদাহরণ এবং তার সুরাহা তোমার কাছ থেকে পেতে চলেছি। তবে অনুষ্ঠানের শুরুতেই যেটা আমরা জানতে চাইব, যে আজকের দিনে সোশ্যাল মিডিয়া এবং টিভি বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে করোনা নিয়ে প্রচুর প্রচুর আলোচনা, প্রচুর কি বলবো যে ইনফরমেশন, তার মধ্যে ঠিক ভুল সেই দিকে যাচ্ছি না, তবে একটা পরিষ্কার ধারণা এই ভাইরাসের উৎপত্তি কোথা থেকে শুরু হলো, বর্তমানে কোথায় আছে, খুব সহজ ভাষায় যদি আমাদের দর্শকদেরকে তুমি একটু বলো কোভিড-19 সম্পর্কে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং এভরিওয়ান। আমি ডক্টর অর্ক। আমাকে ডাকার জন্য অশেষ ধন্যবাদ। আজকে আমরা এখানে করোনা ভাইরাসের উপরে আবার একটু ডিসকাস করব, খুব নাটশেলে ডিসকাস করব জিনিসটা, যে করোনা ভাইরাস জিনিসটা কি, কিভাবে এলো, যেটা জিজ্ঞাসা করছো, কি হতে চলেছে। তো খুব ছোট সংক্ষেপে যদি আমি বলি, করোনা ভাইরাস একটা গ্রুপ অফ ভাইরাস, ওখান থেকে আমাদের কোভিড-19 তৈরি হয়েছে। করোনা ভাইরাসের নামটা করোনা কেন সেটাকে বুঝতে হবে। ভাইরাসের যে স্ট্রাকচারটা আছে, ওর উপরে কিছু স্পাইকস আছে অ্যান্টেনার মতন, অ্যান্ড দ্যাট লুকস লাইক আ ক্রাউন ওয়েন ইউ পুট বিনিথ দ্য মাইক্রোস্কোপ। তো ক্রাউনের মানে হচ্ছে করোনা, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই নেমড ইট অ্যাজ করোনা ভাইরাস। হোয়াট ইজ কোভিড-19? কোভিড-19 হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019। কারণ কি, আমরা এই ভাইরাসটা 2019 ডিসেম্বরে দেখেছি চায়নাতে, উহান প্রভিন্সে। এবার যদি দেখা যায় যে এটাকে আমরা নোভেল করোনা ভাইরাস হিসাবে ডিনোট করেছি। নোভেল মানে একেবারেই নতুন। দিস ভাইরাস হ্যাজ নেভার ইনফেক্টেড এভার এনিওয়ান বিফোর, নর এনিওয়ান হ্যাজ অ্যান অ্যান্টিবডি টুয়ার্ডস ইট। তো ইউ, মি, এনিওয়ান আর অ্যাট রিস্ক। এখানে সবাই আমরা বলে থাকি যে বয়স্ক লোকেরা রিস্কে আছে, বয়স্ক লোকেরা রিস্কে আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো যে we all are at risk because this is a new virus, no one ever has been infected, আর আমরা প্রত্যেক একজন রিস্কে আছি। এই ভাইরাসটা কি করছে, এই ভাইরাসটা একটা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম ডেভেলপ করে, লাংসে গিয়ে প্রবলেম করে, শ্বাসকষ্ট করে, তার থেকে একটা প্রবলেম শুরু হয়, মাল্টি অর্গান ফেলিয়ার হয়। আমি পরে আসছি ওটা এক্স্যাক্টলি কিভাবে করছে। তো এইভাবে ভাইরাসটা মানুষকে ইল করতে থাকে, and that is when they require medical attention.
এই ভাইরাসটা অনেকগুলো ফর্ম, মানে অনেকগুলো টাইপসের আছে। তার মধ্যে আমি কিছু টাইপস আমি বলতে চাই, যেটা হচ্ছে করোনা ভাইরাস, সার্স ভাইরাস, কোভি। প্রথম হয়েছিল 2006-এ, ওটাও চায়নাতেই হয়েছিল। তারপরে মার্স হয়েছিল, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, ওটা কোভিড ভাইরাস, আগেন করোনা ভাইরাস 2012-তে হয়েছিল। এটা হচ্ছে মোস্টলি ব্যাটের থেকে, বাদুড়। ভাইরাসটা ওদের মধ্যে থাকে, ঠিক আছে। এবার ভাইরাসটা ওদের মধ্যে মিউটেট করে, এই বাদুড়টা ট্রান্সফার করে এই ভাইরাসটা অন্য জীবজন্তুদেরকে, ওই জীবজন্তু সামহাউ বিং কনজিউমড বাই দি হিউম্যান বিং, ওখান থেকে ভাইরাসটা ট্রান্সফার হয়ে যায়। তো দিস ইজ আ মিউটেড ফর্ম অফ ভাইরাস দ্যাট গেটস ট্রান্সফার্ড। কোভিড-19 ঠিক এইভাবেই হয়েছিল উহান প্রভিন্সে, আর ওভাবেই ওটা ইনফেকশন স্প্রেড করে। কিভাবে করছে স্প্রেডটা যদি আমি খুব বলি, একটা মানুষ যদি ইনফেক্ট হয় ভাইরাস দিয়ে, সবার আগে ওর সিমটম, সাইন অ্যান্ড সিমটম কি হবে? আমরা সবাই জানি এটা ফ্লু লাইক সাইন অ্যান্ড সিমটম হয়, হাঁচি, সর্দি, কাশি। বাট নট নেসেসারিলি, এখন দেখা যাচ্ছে যেগুলো কিছুই হচ্ছে না। একটা মানুষ আসছে, সে কমপ্লিটলি অ্যাসিমটোম্যাটিক থাকছে। কিন্তু তাহলেও আমরা যদি বেস লাইনে কথা বলি, যে ওদের এরকম ধরনেরই সিমটম সাধারণত হয়ে এসেছিল, যাতে আমরা ওটাকে ফ্লু লাইক সিমটম হিসাবে দেখেছিলাম। তো একটা মানুষের যখন সর্দি, কাশি, হাঁচি হচ্ছে, সে যখনই হাঁচি দিচ্ছে বা কাশি করছে, তার যে ড্রপলেট যে নাক থেকে বেরোচ্ছে, তাতে অলমোস্ট মোর দেন 3000 অ্যান্ড অ্যাবাভ ভাইরাস পার্টিকেলস থাকছে। সেটা আমি, তুমি বা অন্য যে কোনো হেলদি ইন্ডিভিজুয়াল যদি পাশে থাকে, সেটা ইনহেল করছি আমরা। ওটা ইনহেল করাতে নাকের ভেতর দিয়ে যাচ্ছে, বা আমাদের মুখে টাচে হয়তো কোনো জায়গায় ইনফেকশনটা পড়েছে, মানে ভাইরাসটা পড়েছে, ওটা আমি ইনফেক্টেড কন্টামিনেটেড জায়গা টাচ করলাম, ওটা মুখে দিলাম। আমাদের সাধারণত হ্যাবিট আছে হাত নিয়ে মুখে ঘষা, নাকে ঘষা, ওখান থেকে। বা আমাদের কর্নিয়াল অ্যাবজর্পশন হতে পারে, চোখের উপরে পড়লো, সেখান থেকে খুব হাই রিস্ক থাকে অ্যাবজর্পশন। ওটা এবার নাকের ভেতর দিয়ে ঢোকে, গলা দিয়ে ঢুকে লাংসে আসে। লাংসে একটা আমাদের অ্যালভোলাই আছে, যার কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়া, অক্সিজেন রিলিজ করা, অক্সিজেন নিয়ে সারা শরীরে ব্লাড স্ট্রিম দিয়ে পাঠানো। অক্সিজেনটা আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ও কি করে, অ্যালভোলাইতে গিয়ে ওটা লজ করে যায়, ওখানে ভাইরাসটা মাল্টিপ্লাই করে, আরো বেশি ভাইরাস তৈরি হয়, আরো সেল ড্যামেজ করে। তো ওভাবে ভাইরাসটা ইনফেক্ট করে একটা ইন্ডিভিজুয়ালকে। সাধারণত এটা খুব বিশাল ইনফেকশন কজ করছে না আমাদের এই ইন্ডিয়ান পপুলেশনে, বা আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইডও বলি, অলমোস্ট 80% আর অ্যাসিমটোম্যাটিক, তাদের কোনো রকমের কোনো ট্রিটমেন্টের দরকার নেই। ইনফ্যাক্ট তারা জানতেও পারে না যে তাদের করোনা ভাইরাস এফেক্টেড হয়ে গেছে। আর কিছু কেস খুব মাইল্ড হয়, তারা একটু সিমটম ডেভেলপ করে, জ্বর, সর্দি, কাশি। আমার এটাই বলার থাকবে যে যারা জ্বর, সর্দি, কাশি হচ্ছে এই সিজনটাতে, তারা একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করার জন্য, বা আমাদের হাসপাতালে ফিভার ক্লিনিক হয়, ওখানে আসার জন্য। নিজেকে আইসোলেট রাখা, মোস্ট ইম্পর্টেন্ট ইজ নিজেকে আইসোলেট রাখা। লোকের সাথে না মেশা, জেনারেল ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করা, বা পাবলিক গ্যাদারিংয়ে না যাওয়া। দ্য রিজন বিং, যদি আমি ওখানটাতে যাই, তাহলে ওখান থেকে আমি আরো 10 জনকে ছড়াচ্ছি। আমি এটা বলতে চাই, এখানে যে ভাইরাসটা আছে, একটা মানুষ যদি ইনফেক্ট হওয়ার ক্যাপাবিলিটি আছে আরো 3টে মানুষকে ইনফেক্ট করার, আর 3টে মানুষের ইন্ডিভিজুয়ালি ক্যাপাবিলিটি আছে আরো 3টে 9টাকে ইনফেক্ট করা। এইভাবে 27টা, তো খুব একটা চেন টাইপের ওটা স্প্রেড হয়, স্প্রেড হবে, হ্যাঁ। এবং প্রত্যেকবারই 3 গুণ করে বাড়ছে। এক্স্যাক্টলি। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি নিজেকে আইসোলেট করা, হোম কোয়ারেন্টাইন করা। আর যদি দেখছি না বাড়াবাড়ি হচ্ছে, সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া, মেডিকেল অ্যাটেনশন সিক করা। বাট নাথিং টু ওয়ারি, নাথিং টু প্যানিক অ্যাবাউট দিস ভাইরাস। যারা আমাদের রিস্ক জোনে আছে, তারা হচ্ছে যারা কার্ডিয়াক পেশেন্ট, এলডারলি পেশেন্ট, কারণ কি তাদের ইমিউনিটি কম থাকে, ডায়াবেটিক পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট। তো তাদের যদি এরকম কিছু হয়ে থাকে, আর্জেন্টলি মেডিকেল অ্যাটেনশন সিক করা, এটাই করা উচিত। That's all about coronavirus, I believe, in very nutshell, if I say. তো আমাদের কিছু কিছু খুব ভালো ইনফরমেশন, যেগুলো আমার কাছেও নতুন মনে হলো, যে প্রথমত করোনা একদম নতুন নয় আমাদের কাছে। No, not at all. আগেও এটার দুটো ভার্সন মোটামুটি আমরা হ্যাঁ। দেখে এসেছি। হুম। তবে এবারে যে ভার্সনটা এসছে সেটা এটা নতুন। অন্যগুলোর থেকে অন্যরকম, হ্যাঁ। এবং সেই সঙ্গে এটার এই ছড়িয়ে পড়ার ব্যাপারটা অনেক বেশি, অনেক ইনফেক্টিভিটি অনেক যেটা বেশি, 3 গুণ বললে। এবং সেই সঙ্গে এই ভাইরাসের যেটা আমাদের জন্য পজিটিভ, যেটা আমাদের ডক্টর অর্ক বলল, যে 80% লোকের কোনো চিকিৎসাই দরকার নেই। না। অর্থাৎ এটা
একসাথে আমরা যদি ইবোলা জিকাকে গুলোই হুম। তাহলে কিন্তু হবে না। না, একদম না। এটা একদম মানে সেই লেভেলের তার ডেথ রেট সেরকম নেই, তার না। মারণ ক্ষমতা সেরকম নেই। কারা এফেক্টেড হতে পারে, যেটা পরিষ্কার ডক্টর অর্ক বলে দিচ্ছেন, যে যাদের হার্ট সম্পর্কিত সমস্যা রয়েছে। না, এফেক্ট সবাই হতে পারে। হ্যাঁ, মানে বেশি বেশি হ্যাঁ, যাদের সিরিয়াস কন্ডিশন কাদের হতে পারে। একদম একদম একদম। সিরিয়াস কন্ডিশন মানে যাদের আমরা যে কেউ পজিটিভ হতেই পারি, যে কেউ, উই আর অল এট রিস্ক। একদম একদম। এবং যেহেতু খুব লিমিটেড ইনফরমেশন, লিমিটেড রিসার্চ আছে, তাই এখনই খোলসা করে কিছু বলা যাচ্ছে না। কিন্তু যাদের হার্ট জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটা ভয়াবহ রূপ নিতেও পারে। এনি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, একদম। যাদের ইমিউনিটি কম আছে, একদম, ডায়াবেটিস যেটা বললে, হ্যাঁ, বা হ্যাঁ। কিডনিতে সমস্যা আছে, হুম। এই ধরনের যেই হুম। সমস্যাগুলো, অবশ্যই। তো এই রকম একটা পরিস্থিতিতে যখন আমাদের ভয় পাওয়ার কারণ খুব বেশি নেই, আমার যেটা মনে হচ্ছে হুম। যে এটা একবারে মেরে ফেলবে সবাইকে, গ্রামের পর গ্রাম মারা যাবে, যেরকম আমরা সরি ইতিহাসের বইয়ে পড়েছি, একসময় প্লেগ যখন মহামারী হয়েছে, গ্রামের পর গ্রাম, ইন্ডিয়াতে কলেরা হয়েছে, গ্রামের পর গ্রাম, এইভাবে করে কিন্তু এটার ওই রকম একটা পজিশনে। না, ওরকম নেই, বাট ভয়ের একটা কারণ কি আমি বলছি, আমাদের প্রত্যেকজনের বাড়িতে মা বাবা আছে, প্রত্যেকজনের বাড়িতে হয়তো কারো দিদা আছে, দাদু আছে, ঠাকুরদা ঠাকুমা আছে, সো ওদের এজ অনেকটাই বেশি। একদম। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু থিঙ্ক অ্যাবাউট দেম। আমি যদি ইনফেক্টেড হয়ে যাই, মেবি আমার কিছু হবে না, বাট ওয়ান্স আই গো ব্যাক হোম, আমি কিন্তু ভাইরাসটা তাদেরকে দিয়ে দিব, তারা সেখান এফেক্টেড থেকে হবে। ব্যাপারটা আরো স্প্রেড। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট টেক কেয়ার অফ ইয়োরসেলফ। শুড ইউ নট ডু দ্যাট? তুমি তোমার নিজের ফ্যামিলি মেম্বারকে লুজ করবে। একদম। তো এটাই আমার বলার কথা ছিল, যে আতঙ্কিত হওয়ার জায়গা নেই, কিন্তু Careful সেফ হতে হবে। থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। Correct. এটা খুব দরকার। এই কেয়ারফুল থাকার কথা আমরা যে বলছি, এই কেয়ারফুল থাকাটা আমাদের কিছু গুড হ্যাবিটস আমাদেরকে আবার ফিরিয়ে দিচ্ছে। আমরা দেখেছি যে একদম প্রথম থেকেই আমরা সবাই জানতাম মাস্ক পরাটা, বিশেষত বাইক বা গাড়ি চালালে, খুব দরকারি জিনিস, আমরা ব্যবহার করতাম না। আমাদের সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছিল হাত না মিলিয়ে নমস্কার করার কথা, আমরা সেটাকে অ্যাডপ্ট করিনি, আধুনিক হয়ে চলেছিলাম। সেই সঙ্গে আরো একটা ব্যাপার, যে যে কোনো সময় যে কোনো কাজের আগে হাত ধোয়া, কাজের পরে হাত ধোয়া, এই হাত ধোয়ার ব্যাপারটা, এটাও কিন্তু আমরা প্র্যাকটিসে বহুদিন রাখিনি সেইভাবে, মেজরিটি যেটা ছিল। তো এইভাবে কিন্তু আমরা এই ব্যাপারগুলোতে আবার অভ্যস্ত হয়ে পড়ছি। তো আমার দ্বিতীয় প্রশ্ন এটাই, যে আমাদের লাইফস্টাইলের উপর করোনার কি ধরনের প্রভাব পড়তে চলেছে, এবং সেই প্রভাবগুলো আমাদেরকে আরো কিভাবে পজিটিভ, আরো অন্যান্য পজিটিভ কি কি দিতে পারে। One thing that we have learned from Corona is the first and foremost thing is hand washing. হাত ওয়াশ আমাদের মিনিমাম 20 সেকেন্ডস করতে হবে। I do understand that is quite a long process, but that is very important. হাত ধোয়ার প্রত্যেকটা টেকনিক আজকাল অল আর লাইক ভেরি টেকি, সবাই ইউটিউবে গিয়ে দেখতে পারে। প্রত্যেকটা এরিয়া ধুতে হবে, সামনের দিক, পিছন দিক, আঙ্গুলের নখ, আঙ্গুলের ফাঁকা, এই আঙ্গুলের ফাঁকা, উপরে, তালুতে, সব জায়গায় অ্যাটলিস্ট 20 সেকেন্ডস ধোয়া উচিত। অর্থাৎ এখন কিন্তু ওই কথা চলবে না যে তোমার সাবান ফাস্ট না স্লো, 20 সেকেন্ড সবাইকে 20 সেকেন্ড হাত ধুতে হবে, একদম মিনিমাম 20 সেকেন্ড হাত ধোয়া, ইন আ গুড ইন্টারভেল অফ টাইম হাত ধোয়া, মানে অলমোস্ট 30 মিনিটস 40 মিনিটস পর পর হাত ধোয়া। আমি বেশি এক্সপোজ যেন না হই, নোংরা জিনিস যদি ধরি বা কিছু করি, কাজ করি, সঙ্গে সঙ্গে এসে হাতটা ধোয়া, হ্যান্ড হাইজিন করা। অ্যান্ড ইন্ডিয়ান কালচার যেরকম নমস্কার করা, সে তো অফকোর্স ভালো, হ্যান্ডশেকের থেকে দেখা যাচ্ছে ওভার দি টাইম ইটস আ প্রুভেন ফ্যাক্ট। অ্যান্ড মাস্ক ইউজ করা, মাস্ক আমরা এখন এই কারণেই ইউজ করছি। প্রথমে আমরা বলছিলাম যে সবার মাস্ক দরকার নেই, যারা হেলথ ওয়ার্কার, যারা হেলথ কেয়ার প্রোভাইডার, তারা, অথবা যারা ইনফেক্টেড, যারা কফ হচ্ছে বা স্নেজিং হচ্ছে, তারা ইউজ করবে। বাট ওভার টাইম এখন বলা হচ্ছে যে সবাই একটা মাস্ক ইউজ করা উচিত সবার। But it is not necessary that people have to use N95 or N99 or a surgical 3-layer mask. No, not necessary. সবাই একটা নর্মাল ক্লোথ মাস্ক ইউজ করতে পারে, বাট মেনটেনিং আ হাইজিন। ক্লোথ মাস্কটা যেন রেগুলারলি ওয়াশ হয়, ওয়াশ করে যেন ইউজ করা হয়, বাইরে যখন যাচ্ছে মাস্ক ইউজ করা হোক। সবাই একটু ডিস্টেন্স মেনটেন করে থাকুক একে অপরের থেকে, বিকজ নট অনলি করোনা, দেয়ার আর এন নাম্বার অফ ডিজিজেস যেটা আমাদের এই চত্বরে আছে। ইফ আই কাম টু টিউবারকুলোসিস, মেবি দেয়ার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, a lot many other infection যেটা করোনার থেকেও মোর ডেঞ্জারাস। করোনা বেসিক্যালি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যাচ্ছে, বাট দের আর টিউবারকুলোসিস যেগুলো হচ্ছে খুব মানে কঠিন টাইম দিয়ে যায়, বিশাল বিশাল বিশাল, and like it's a course of 9 months 6 months duration with n number of medicine.
অ্যান্ড ওখানে ফেটালিটি রেটও সরি মর্টালিটি রেটও কোয়াইট হাই এখান থেকে। তো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই ইউজ মাস্ক সো দ্যাট উই neither get an infection nor we transfer infection. তো দিস ইজ এ গুড হ্যাবিট আই বিলিভ, সো এটা করা উচিত। তো আমরা যখন অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম তখন তুমি আমাদেরকে মাস্কেরও একটা ব্যাপার বলছিলে যে এটা কিন্তু জানা খুব দরকার, যে আমি শুধু মাস্ক ইউজ করলাম সেটা না, মাস্ক ইউজ করার ব্যাপারও আমরা শুধু মাস্ক ইউজ করলেই হবে না, মাস্ক ইউজ করার ব্যাপারটাও দেখতে হবে কিভাবে মাস্কটা ইউজ করা উচিত, মাস্কটাকে কিভাবে ডিসপোজ করা উচিত, কারণ এটা একটা খুব বড় ফ্যাক্টর। আমরা দেখছি মাস্ক ইউজ করেছে ফেলে দিচ্ছে রাস্তায়। তো এই ব্যাপারটা যদি একটু বলো, এই মাস্ক ইউজের ক্ষেত্রেও আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? লাইক ইফ নট টেকেন আদারওয়াইজ আই উড লাইক টু টেল কি আমি যখন আসছিলাম আমার বাড়ির থেকে আজকে যেহেতু অনেকটা লিবার্টি পেয়েছে, মানুষের দোকানপাট খুলছে, সব লোকজন বাইরে আছে, গেটিং দ্য ফ্রিডম ব্যাক। সো আই সি লট অফ শপস ওপেন টুডে, অনেকজন কেনাকাটি করছে, ইটস এ গুড থিং। মানে রেগুলার লাইফে আবার ব্যাক করছে, কারণ আলটিমেটলি আমাদেরকে রেগুলার লাইফে ব্যাক করতেই হবে, আজ না হলে কাল করতেই হবে। অ্যান্ড দিস করোনা ইজ নো ওয়ে গনা গো সুন, আই মিন এটা তো হাওয়া হয়ে যাবে না, আর কিন্তু আমাদের রেগুলার লাইফে আসতে হবে। বাট হোয়াট আই হ্যাভ নোটিসড ইজ কি মাস্ক যখন পরছে ওরা নাক ঢাকছে না, কেউ মুখও ঢাকছে না, কেউ চিন থেকে পড়ছে। সো দ্য ইম্পর্টেন্ট থিং ইজ আমি মাস্কটা কেন পরছি, তাতে যেন এরোজোল বলো ফর্মাইটস বলো আমার ভেতরে না ঢোকে। তো তার জন্য আমাকে সবার আগে নাকটা ঢাকতে হবে। আমি আগেই বলেছি নাক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে ঢুকছে, আমি যদি দুটো এরিয়াই যদি কভার না করি তাহলে তো সেটা ঢুকছেই। ইট ইজ ইভেন ইম্পর্টেন্ট কি সানগ্লাস ইউজ করা বা মুন গ্লাস ইউজ করা যেন আমার কর্নিয়াটাও প্রোটেক্টেড থাকে। বাট অ্যাটলিস্ট মাস্কটা ইউজ করা, কারেক্ট ওয়েতে ইউজ করা। যদি আমি সেটাই না করি, মাস্ক পরা না পরা সমান। মাস্কটা যখন আমি পরছি বারবার বাইরের সারফেস যদি আমি হাত দিয়ে ধরি আর সেই হাতটাই যদি চোখে আবার লাগাই, দের ইজ আগেন আ চান্স অফ কন্টামিনেশন। তো ওটা না করা, মাস্কটা ইউজ করে একটা সেফ জায়গায় রাখা, এমন একটা জায়গায় যেখানে আমার বাড়ির বাচ্চা কাচ্চা এসে মাস্কটাকে যেন না ধরে। তারা যদি মাস্কটা একবার ধরে, ইট ইজ আ ভেরি হাই চান্স অ্যান্ড প্রবাবিলিটি কি ওরা ওখান থেকে একটা ইনফেকশন পেয়ে যাবে। সো ওদের রিচের থেকে দূরে রাখা, কারণ বাচ্চারা ওটা বুঝবে না। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি আমরা ক্লোথ মাস্ক ইউজ করি, যেটা আমি সবসময় বলছি যে ক্লোথ মাস্ক ইজ অলওয়েজ বেটার ফর লেমেন। ওয়াই? বিকজ তুমি যখন বাইরে গেছো ক্লোথ মাস্কটা ইউজ করেছো, এসে ধুয়ে দাও, ইট ইজ গুড। তো ওটা একটা করা যেতে পারে। আমরা যদি সার্জিক্যাল মাস্ক কিনে থাকি, এত মাস্ক বাজারে যদি না পাওয়া যায়, ওটাকে আমি অ্যাটলিস্ট অল্টারনেটিভ ডেতে ইউজ করে একটু স্যানিটাইজার স্প্রে করে আমি সানলাইটে রেখে দিলাম। বাট ইট ইজ নট আ প্রুভেন ফ্যাক্ট কি সানলাইটে বসলে আমার ভাইরাস চলে যাবে, বাট অ্যাটলিস্ট একটা ডিসইনফেক্টেন্ট হবে। ঠিক আছে, একটু যদি আমি হ্যান্ড স্যানিটাইজার বা কিছু ইউজ করতে পারি, অ্যালকোহল বেস স্যানিটাইজার ইউজ করা যেতে পারে। তো লাইফস্টাইলে কিন্তু আমাদের একটা প্রভাব কিন্তু রয়েই যাচ্ছে, যে আমাদের কিছু পজিটিভ হ্যাবিট তৈরি করে দিয়ে যাচ্ছে কিন্তু এই করোনা, যেটা আমাদেরকে এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে ফলো করতে হবে। কারণ যেটা ডক্টর অর্ক বলছেন যে ধুম করে কিন্তু করোনাকে আমরা শেষ করে দিতে পারবো না, অ্যাটলিস্ট আমাদের কিন্তু আগামী কয়েক বছর অত্যন্ত সাবধান হয়ে এই ব্যাপারটাকে সামলাতে হবে। তো এই সামলানোর ব্যাপারগুলো নিয়ে পরবর্তীতে আমরা আরো কিছু প্রশ্নোত্তর রাখবো, কিছু কথা বলবো। তার আগে কিছুক্ষণের জন্য একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা রয়েছেন নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি প্রেজেন্ট হ্যালো ডক্টরের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন ডক্টর অর্ক ক্রান্তি, জেনারেল ফিজিশিয়ান, মালবাজার সুপার স্পেশালিটি হসপিটাল। আরও কিছু কথাবার্তা চলবে বিরতির ওই পারে। আপনাদের সাথে দেখা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি প্রেজেন্ট হ্যালো ডক্টরসের দ্বিতীয় অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমার সাথে রয়েছেন ডক্টর অর্ক কান্তি, মালবাজার সুপার স্পেশালিটি হসপিটালে তিনি কর্মরত রয়েছেন অ্যাজ এ ডক্টর। তো আমরা কথা বলছিলাম কোভিড-19-এর সাথে সাথে এই সময়টা নিয়ে, এই সময় অন্যান্য কি কি ধরনের জিনিস আমাদের মেনে চলা উচিত আর কোন কোন জিনিসগুলোকে একটু সামলে চলা উচিত। চলে যাব আরো একবার ডক্টর অর্ক ক্রান্তির কাছে। এবং অর্ক, তুমি যেটা বলছিলে যে লাইফস্টাইল কিছুটা চেঞ্জ হয়েছে, করোনাকে এক্ষুনি এটা ভাবলে হবে না যে এটা চলে যাবে, আমাদেরকে কিছুটা নিজের মধ্যেও এটাকে ধরে নিতে হবে যে আমাকে একটু সেফ থাকতে হবে। শুধু এই ধরে নেওয়ার ক্ষেত্রেও রিস্ক ফ্যাক্টর কাদের ক্ষেত্রে? যাদের শ্বাসজনিত কিছু সমস্যা আছে, হৃদয়জনিত সমস্যা আছে, বা যারা ডায়াবেটিক
যাদের লিভার সম্পর্কিত সমস্যা আছে, এই সবগুলোর মধ্যে আমার খুব কমন ফ্যাক্টর মনে হয় ডায়াবেটিস। এখনকার দিনে মোটামুটি প্রতি 3 জনের মধ্যেই হয়তো একজন ডায়াবেটিসের সমস্যায় রয়েছে, এবং ডায়াবেটিসটা আগে যেরকম ধরা হতো শুধু বয়স্কদের জন্য, এখন তো 30-32-এও প্রচুর মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এবং ডায়াবেটিস মানে আমার যতটুকু মনে হয়েছে, আমি যতবার দেখেছি এই রোগটাকে, আমার মনে হচ্ছে এই রোগটাকে যদি সামলানো না হয় তাহলে অন্যান্য রোগ আরো তাড়াতাড়ি সব চলে আসতে থাকে একের পর এক। তো ডায়াবেটিস যে সমস্যাটা রয়েছে, যারা ডায়াবেটিক তাদের মধ্যেও প্রচুর ভুল ধারণা রয়েছে। যেরকম আমরা দেখি একদম খাওয়া কমিয়ে দিচ্ছে, খাচ্ছেই না, শরীর পড়ে যাচ্ছে, তাহলে ইমিউনিটি পাওয়ারটা পাবে কোত্থেকে? বা যেরকম মিষ্টি খাবো কি খাবো না, মিষ্টি খেলে কোন মিষ্টিটা ভালো, গুড়ের মিষ্টি নাকি খাওয়া যায়, চিনি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, আমাদের মিষ্টির দোকান থেকে মিষ্টি খাওয়া যাবে না, দুধের জিনিস খাওয়া যাবে না। তো এই রকম বহু মিথ এবং বহু ভ্রান্ত ধারণা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে রয়েছে। এবং আজকের দিনে এটা একটা জ্বলন্ত উদাহরণ যে ডায়াবেটিস এমন একটা জায়গায় গেছে যে এটাও মোটামুটি আমাদের মধ্যে চলে এসছে, যে এটা নিয়েই বাঁচতে হবে। এটাকে নিয়ে যদি বাঁচতে হয়, কিভাবে ভালোভাবে বাঁচা যাবে এবং এই যে ভ্রান্ত ধারণার কোনগুলো ঠিক কোনগুলো ভুল, তার উপর যদি তুমি একটু আমাদেরকে আলো দাও। ডায়াবেটিস মেলাইটাস, আমাকে যদি ডায়াবেটিসের ব্যাপারে বলতে একটু ছোটখাটো ডায়াবেটিসের হিস্ট্রি সিভিক্স বলতে হবে। শুডাই? ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ডায়াবেটিস যদি হয়, ডায়াবেটিস হ্যাজ নো কিওর। লাইক এরকম না যে আমি একটা ওষুধ খেলাম আমার ডায়াবেটিস ঠিক হয়ে গেল। ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। তোমার যদি ডায়াবেটিস হয় তোমাকে ওষুধ খেয়ে চলতে হবে। দিস ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং অ্যাপারেন্টলি যদি বলি। এবার ডায়াবেটিসকে যদি বলতে ডায়াবেটিস কি, ডায়াবেটিস কিভাবে হয়, কত রকমের ডায়াবেটিস হয়, তাহলে আমি বলবো আমরা প্রত্যেকদিন সবাই খাদ্য খাচ্ছি। এবার কি হচ্ছে, খাদ্যতে কার্বোহাইড্রেট থাকছে, কার্বোহাইড্রেটটা ব্রেকডাউন করছে ও গ্লুকোজ ফর্ম করছে, যেটা আমার ব্লাড স্ট্রিমে গিয়ে মিক্স করছে। গ্লুকোজটা ব্লাড স্ট্রিমে গিয়ে মিক্স করছে। এবার আমাদের যখনই ব্লাড লেভেলে গ্লুকোজের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওয়েন উই কল দেম ব্লাড গ্লুকোজ লেভেল হ্যাজ গন হাই। আমার সুগার বেড়ে গেছে। কারণ কি আমরা যখনই সুগার চেক করছি আমরা কি করছি, রক্ত নিয়ে দেখছি, তার মানে রক্তে সুগারের মাত্রা বেড়ে গেছে, একটা সার্টেন লেভেল হওয়া উচিত, সেখান থেকে বেড়ে গেছে। তার মানে কি করছে, কার্বোহাইড্রেটটা ব্রেকডাউন হচ্ছে গ্লুকোজ, সেটা ব্লাডে মিক্স করছে, আর ব্লাডে হচ্ছে অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে সেটা সবার আগে বুঝতে হবে। এটা এই কারণে বাড়ছে কারণ কি আমাদের একটা অর্গান আছে যার নাম হচ্ছে প্যানক্রিয়াস। সে কি করে, একটা হরমোন রিলিজ করে যার নাম হচ্ছে ইনসুলিন। ও কি করে, এটাকে ব্রেকডাউন করে। সেটা যখন ইনসুলিনটা ঠিকভাবে তৈরি হচ্ছে না, অথবা কারেক্ট স্ট্রাকচারে হচ্ছে না, বা কারেক্ট অ্যামাউন্টে তৈরি হচ্ছে না, অথবা তৈরি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার ব্লাড সুগার লেভেলটা বাড়বে। কারণ কি ইনসুলিনটা কাজ করতে পারছে না গ্লুকোজে, এন্ড দ্যাট ইজ হাউ ইট ইনক্রিজেস। দ্য মিথ ইজ লাইক, আমার কি মিষ্টি খেলে সুগার হবে? কেন হবে? তাহলে কেউই মিষ্টি খেতে পারবে না। আমি মিষ্টি খাচ্ছি কিন্তু তার মানে এই না আমি বেশি মিষ্টি খেলে আমার সুগার হবে। বেশি মিষ্টি খেলে আমার ইনসুলিন আছে, ওটা রেগুলেট করবে, আমার সুগার লেভেলটা মেনটেন রাখবে। আমার সুগার কখন হবে? যখন আমার শরীরে প্যানক্রিয়াসটা ঠিকভাবে কাজ করছে না তখন। নর্মাল ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু মিষ্টি খেলে সুগার হয় না, কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে আমরা বলি মিষ্টির পরিমাণটা কমাতে। এই কারণে কমাতে কারণ কি তার অলরেডি ইনসুলিনটা কাজ করছে না। Am I clear with this? এবার যদি আমি ডায়াবেটিসে আসি, ডায়াবেটিস হচ্ছে দু রকমের ডায়াবেটিস হয়। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, মানে সেখানে আমার ইনসুলিন লাগবেই, আমি ইনসুলিনের উপরেই ডিপেন্ডেন্ট, আমার শরীর ইনসুলিন তৈরি করছে না। ঠিক, তাহলে কি করতে আমাকে আর্টিফিশিয়ালি আলাদা করে ইনসুলিন নিতে হবে। ক্লিয়ার? এইগুলো জেনারেলি দেখা যায় চাইল্ডহুড থেকে হয়। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ইজ ভেরি রেয়ার। এটা দেখা গেলে চাইল্ডহুড থেকেই হচ্ছে। এই কারণে আমার নিজেরই বডি একটা অ্যান্টিবডি তৈরি করে যেটা প্যানক্রিয়াসে গিয়ে কাজ করে আর ইনসুলিনকে ঠিকভাবে তৈরি হতে দেয় না। আচ্ছা, মানে ও বডিতেই মানে জেনেটিক্যাল প্রবলেমের জন্য ওই ইনসুলিনটাকে বাধা দেয়, আটকে দিচ্ছে তৈরি হতে। সো দ্যাট ইজ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, যেটা অলমোস্ট চাইল্ডহুড থেকে দেখা যায়, ওটা অ্যাডাল্টহুডে আসে না, ইউজুয়ালি আসে না। সেকেন্ড যেটা বলি সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যেটা আমরা অলমোস্ট 90% অ্যান্ড অ্যাবাভ
পেশেন্টদের মধ্যে আমরা যেটা দেখি দ্যাট ইজ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, অ্যান্ড দ্যাট ইজ নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটার জন্য ইনসুলিনের উপর ডিপেন্ড হয় না। এটা কি হচ্ছে মোস্টলি অ্যাডাল্টহুডেই দেখা যায়, কিন্তু অফ লেট যেটা তুমি আমাকে বললে সন্তুদা, এখন ছোটবেলার থেকেও দেখা যায়, অল্প বয়সে 20 বছরের ছেলেও দেখা যায়, 18 বয়সেও দেখা যায়। দ্যাট ইজ বিকজ অফ দি সেডেন্টারি লাইফস্টাইল দ্যাট উই আর লিভিং। আমরা ডেইলি এক্সারসাইজ করছি না, খেলাধুলা করছি না, সারাক্ষণ মোবাইলে গেম খেলছি, বাইরে খেলতে যাচ্ছি না, মানে দ্য লাইফস্টাইল দ্যাট উই হ্যাভ লেড ইজ নট being led by the people who are living their life now. The child, the school going child, if you see, they go to school, they come back from school, they go to tuition, they go for this and that, and ultimately খেলাধুলা কিন্তু কিছু নেই, বডি অ্যাক্টিভিটি বলতে কিছু নেই। একদম 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 একদম। তো এই সেডেন্টারি লাইফস্টাইল, জাঙ্ক ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, এই সেডেন্টারি লাইফস্টাইলে এগুলো কারণের জন্য বেশি দেখা যায়। দিস ইজ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমরা ওএইচ এর উপরে ডিপেন্ড হয়, দ্যাট ইজ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। ওষুধেই ঠিক থাকে। খুব হাই লেভেল অফ সুগার যাদের থাকে তাদের আমরা ইনসুলিন ইউজ করে থাকি। রিস্ক কি ডায়াবেটিস হলে আমাদের নিউরোপ্যাথি হয়, নার্ভের প্রবলেম হয়, রেটিনোপ্যাথি হয়, চোখের প্রবলেম হয়, কিডনিতে প্রবলেম হয়, সেটাকে নেফ্রোপ্যাথি বলা হয়। দিস আর দ্য 3 মেজর থিংস দ্যাট উই কাম অ্যাক্রস। মানে ডায়াবেটিস হওয়া মানে সেটা যদি পুয়ারলি কন্ট্রোল থাকে সেখানে কিডনির প্রবলেম হওয়ার চান্স আছে, চোখের প্রবলেম হওয়ার চান্স আছে, রেটিনোপ্যাথি ইজ ভেরি কমন, আমাদের নিউরোপ্যাথি হওয়ার চান্সেসও আছে। ইন কন্টেস্ট টু করোনা, ইফ আই সে অ্যাবাউট ডায়াবেটিস, যে এই পেশেন্টটা খুব ইমিউনো কম্প্রোমাইজড হয়, দেখবে ওদের যদি কেটে যায়, ফেটে যায়, হিল হতে খুব সময় লাগে, তাদের ইমিউনিটিটা খুব কম থাকে। এবার সাপোজ আমার বাড়িতে 2 জন ডায়াবেটিক পেশেন্ট আছে, এবার আমিও আছি, আমি ডাক্তার, আমি হাসপাতালে যাচ্ছি, ডে টু ডে লাইফে আমি অনেক পেশেন্টদের ইনটাচে আসছি, তো তাদের থেকে উই নেভার নো হু ইজ পজিটিভ কেস এন্ড হু ইজ আ নেগেটিভ কেস, কারণ কি কারোর লেখা থাকছে না আই এম পজিটিভ আনলেস এন্ড আনটিল উই টেস্ট দেম। তো সামহাউ হয়তো আমি ইনফেকশনটা ইনকার করলাম, করে আমি আমার বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমার হয়তো কিছু হলো না, মেবি আমি অ্যাসিম্পটোম্যাটিকই থেকে গেলাম, আমি জানলামও না, বুঝলামও না, বাট আমার বাড়িতে আমার বাবা মা যারা ডায়াবেটিক তাদের কাছে সামহাউ ইনফেকশনটা ছড়ালো। এবার তাদের মধ্যে প্রবলেমটা শুরু হবে জাস্ট বিকজ দে আর ইমিউনো কম্প্রোমাইজড। তো এই জন্য আমি সবাইকে বলবো ইন আ ওয়ে কি সবাই একটু মেনটেন করে চলো, নট ফর ইউর সেলফ, ফর ইউর ফ্যামিলি। অ্যান্ড ডায়াবেটিক পেশেন্টদের বলবো যে দের ইজ অনলি ওয়ে টু প্রিভেন্ট করোনা ইজ টু মেনটেন দেয়ার ব্লাড গ্লুকোজ। যদি আমি ডায়াবেটিক পেশেন্ট হই, আমার যদি ব্লাড গ্লুকোজ লেভেল যদি মেনটেন থাকে, তাহলে তো আমার ওই প্রবলেমটা হচ্ছে না। দাদা আমি তুমি আলাদা কিছু না, একদম একদম একদম, তাহলে একই হয়ে গেল, উই আর সেম, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তারা যেন তাদের সুগার লেভেলটা মেনটেন রাখে। নট নেসেসারিলি আমি ডায়াবেটিক পেশেন্ট মানে আমি হাসপাতালে দৌড়াবো, এই মুহূর্তে কালকে আমি হাসপাতালে একটি লাইন লাগাবো, ইটস নট নেসেসারি। আমরা সবার কাছে, আমাদের সবার বাড়িতে একটা গ্লুকোমিটার আমরা রাখতেই পারি। ইটস আ ভেরি সিম্পল, যেন পেন আছে মারলে, এবং টিভিতে দেখা যায়, উই ক্যান কিপ মনিটরিং আওয়ার গ্লুকোজ লেভেল। যদি খুব বাড়তে থাকে, ইউ ক্যান কনসাল্ট ইউর ডক্টর ওভার ফোন, যদি সেটা না থাকে অ্যাটলিস্ট ইউ ক্যান কাম ডাউন টু আওয়ার ক্লিনিক ইন হসপিটাল, ইউ ক্যান চেকড বাই ইউর ডক্টরস। আর খাওয়া দাওয়া ভালো খাবার খাবো, হেলদি খাবার খাবো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই সময় আমরা একটু ভাইটামিন সি ইনটেক করি, ওটার ইমিউনিটি বাড়ানো হয়, নট বিকজ অফ করোনা। আমাদের যে জ্বর সর্দি কাশি হয় সেখানেও আমরা বলি ভাইটামিন সি নেওয়ার জন্য, বিকজ এটা ইমিউনিটিকে বুস্ট করে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেক একজন বাড়ির লোক প্রোটিন, ইমিউনিটি বাড়ানোর জন্য একটু ভিটামিন সি এগুলো যেন কনজিউম করে। দিস ইজ অল অ্যাবাউট ডায়াবেটিস। আই থিংক এনিথিং এলস দ্যাট ইউ ওয়ান্ট টু নো? আমার একটা জিনিস এবার মাথায় এলো, যে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি, মানে আলটিমেট বোঝা গেল যার প্যানক্রিয়াস ঠিকভাবে কাজ করছে না তার ক্ষেত্রে ডায়াবেটিস। এবার যাদের হয়নি, যাদের ডায়াবেটিস হয়নি তারা কি কি হ্যাবিট ঠিক রাখলে প্যানক্রিয়াসটা ঠিক থাকবে? ফার্স্ট এন্ড ফরমোস্ট ইজ লাইফস্টাইল মডিফিকেশন। আমাদেরকে আবার পুরোনো দিনের লাইফস্টাইলে আসতে হবে, সেখানে অ্যাটলিস্ট রেগুলার এক্সারসাইজ অফ 30 মিনিটস লাইফে আনতে হবে। উই হ্যাভ টু ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, অ্যাটলিস্ট 3 to 4 লিটার্স পার ডে। আমাদের সুগার ইনটেক কম করতে হবে, আমাদেরকে ডায়েটে ফ্যাট কনজাম্পশন কম করতে হবে, আমাদের ক্যালোরিজ কম ইনটেক করতে হবে, হেলদি হতে হবে, ফ্যাটি হতে হবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেগুলার লাইফস্টাইল, যেটাতে আমাদের এক্সারসাইজ অ্যাটলিস্ট 30 মিনিটস, আমি আগেও বললাম, ইনক্লুড করাটা খুব ইম্পর্টেন্ট। এরকম করলে আমার প্যানক্রিয়াসটা অটোমেটিক কাজ করতে শুরু করবে। এরকম অনেক জায়গায় দেখা গেছে যে, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কিছু ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক পেশেন্ট হয় যাদের অনেক ইনসুলিন টলারেন্সে যারা থাকে, গ্লুকোজ টলারেন্সে যারা থাকে, প্রি ডায়াবেটিক, তাদের দেখা গেছে যে খুব সামান্য লেভেলে সুগার বেড়েছে,
কিন্তু তাদেরকে ওষুধ আমরা দিইনি, মানে আমি তো অ্যাটলিস্ট দিই না। তাদেরকে আমি প্রথম কটা দিন একটু লাইফস্টাইল মডিফিকেশন আসতে বলি, ডায়েটারি চেঞ্জেস বলি, এক্সারসাইজ বলি। তাতে অনেকজনকে দেখা গেছে যে তাদের আর সুগার লেভেলটা বাড়েনি, ইনফ্যাক্ট কন্ট্রোলে গেছে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট এভরি ওয়ান অফ আস শুড ডু বেসিক এক্সারসাইজ ডেইলি অ্যান্ড শুড মেনটেন আর ডায়েট। অর্থাৎ একটা জিনিস কিন্তু আরো একবার আমরা কিন্তু লিঙ্ক করে গেলাম করোনার সাথে। আবার কিরকম, তুমি যেমন বললে যে এক্সারসাইজে থাকতে হবে, ভালো করে খাওয়া দাওয়াটা করতে হবে, এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও বাইরের থেকে ইনফেকশন আসার সুযোগ আছে। তো সেক্ষেত্রেও এই জামা প্যান্ট যেটা আমরা বাইরে ইউজ করছি সেটা রেখে দেওয়া বাইরেই, সেটা যাতে ভেতরে না যায়। মাস্ক ইউজ করা আলটিমেট, কিন্তু মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এগুলো আমাদেরকে একটা নয় বাঞ্চ অফ ডিজিজ থেকে বাঁচাচ্ছে। এবং আরেকটা জিনিস কিন্তু খুব দরকারি, যেটা অর্ক বলল, হেলদি মিনস আপনি মোটা তা নয়, কিন্তু আপনি যেরকম আপনার উচ্চতা অনুযায়ী ওজনটা হওয়ার কথা, তার থেকে বেশি হলে ওটাও এক ধরনের অসুখ, ওবেসিটি। তার থেকে কম আছে ম্যালনিউট্রিশনে আরেকটা পর্যায়ে, তখন আপনি কমে আছেন। দুটোই কিন্তু খুব খারাপ পর্যায়ে, এবং আমার মনে হয় বেশি বেড়ে যাওয়াটা আরো বেশি কঠিন, যেটা আজকের দিনে বিশেষ করে মডার্ন টাইমে আমরা ওবেসিটি একটা হিউজ বড় সমস্যা। মানে ওজন কমাবো কিভাবে, এটার জন্য মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে। জিমের পরিমাণ এত বেড়ে গেছে, ইনফ্যাক্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, জিমে দেখানোর জন্য লোক যাচ্ছে নাকি এক্সারসাইজের জন্য, তাদের ওজন আর কমছে না। তো জিমের দরকার নেই, খেলাধুলো করা। এবং এই যে মডার্ন টাইমের একটা নতুন ধারণা, একটা ছেলের ভালো খারাপের একটাই ইন্ডিকেটর তার রেজাল্ট। পড়াশোনায় কি করছে, সারাদিন পড়াশোনা করছে, 1% কম হলে পরেই মাথায় হাত পড়ে আছে। এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে হবে। আপনার বলুন না, আজকের দিনে দাঁড়িয়ে করোনার সাথে লড়াই করতে মার্কশিটটা কাজে লাগছে না তো, ইমিউনিটি পাওয়ারটা কাজে লাগছে। এটা কিভাবে আসবে? বাড়িতেও ভালো থাকতে হবে, খেলাধুলাটাও করতে হবে, না? আমাদের সময় তো আমরা পড়েছি, একদম 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 এরকম না যে সারাক্ষণ পড়ে গেছি, বাট আমরা খেলাধুলাটাও করেছি। একদম একদম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্কুল in fact to indulge students into activities like games and all. আর মা বাবাদেরও উচিত যে প্রত্যেক একজনের বাড়িতে যারা বাচ্চারা আছে তাদেরকে অ্যাটলিস্ট 1 ঘন্টা স্কোপ দেওয়া, যে তারা যেন খেলতে পারে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, একটু ফ্রেশ এয়ার ইনহেল করতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম একদম। তো এই জায়গাটা কিন্তু আপনাদের সবাইকে বুঝতে হবে যে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য, প্রত্যেকের জন্য আজকের দিনে কিন্তু একটা ফিজিক্যাল এক্সারসাইজ নিজের ডেলি রুটিন থেকে বেরিয়ে করাটা খুব দরকারি। তাহলে চলে আসি এবার ডায়াবেটিস নিয়ে। আশা করি একটা পরিষ্কার ধারণা আমরা আমাদের যারা এই মুহূর্তে লাইভ দেখছেন ইউটিউবে তাদেরকে দিতে পেরেছি, অ্যাটলিস্ট একটা ধারণা। ভ্রান্ত ধারণার থেকে বাইরে আসুন, নিজেই রোগের সাথে একটা লড়াই শুরু করুন। সবসময় ডক্টর বা ওষুধ আপনাকে কিন্তু হেল্প করতে পারবে না। প্রত্যেকটা ডায়াবেটিক যারা আছে পেশেন্ট, আলটিমেটলি আমরা কেউই কিন্তু আজীবন বাঁচবো না। একদম 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 ফাইন, সবাই আমরা এক না একদিন যাব। আমাকে অনেক পেশেন্টই প্রশ্ন করে থাকে, পেশেন্ট পার্টি ইনফ্যাক্ট প্রশ্ন করে থাকে যে স্যার আমি কি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো কি খাওয়াবো না? তো তার যদি সুগার লেভেল নর্মাল থাকে, সে যদি মানে ওয়েল টু ডু থাকে, সে যদি 2 সপ্তাহ একটা মিষ্টি খেতে যাতে কোনো ক্ষতি নেই, দেয়ার ইজ নো হার্ম। কিন্তু হ্যাঁ, সুগার যদি ফল করে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় কারোর, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি তাকে ইমিডিয়েট রেকটিফাই করা, না হলে কিন্তু তার প্রাণটা চলে যাবে। তো একটা ছোট বলি, যেরকম ডায়াবেটিস বললাম, আমি হাইপোগ্লাইসেমিয়ার উপরে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই। যেই সব পেশেন্টরা মানে সুগারের ওষুধ খান রেগুলারলি, ডায়াবেটিক পেশেন্ট, অনেক সময় আমরা অ্যালকোহলিক পেশেন্টদের মধ্যেও দেখি ফিচার অফ হাইপোগ্লাইসেমিয়া ইজ হোয়াট, যখন সুগার লেভেলটা আমার নর্মাল লেভেল থেকে প্রচুর অনেকটা ফল করে যায়। এবার সবার বাড়িতে গ্লুকোমিটার বা ইমিডিয়েট কোনো মেশিন নেই যেখানে তারা অ্যাসেস করতে পারবে যে সুগারটা ফল হয়েছে। বাট যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থেকে, অ্যালকোহলিক পেশেন্ট থেকে যাদের দেখা যাচ্ছে যে খুব সিভিয়ার সোয়েটিং হয়েছে, এত সোয়েটিং যেন মনে হচ্ছে কেউ জল দিয়ে স্নান করিয়ে দিয়েছে, মাথা ঘুরাচ্ছে, গা হাত পা ঝিমঝিম করছে, ছেড়ে দিচ্ছে বডি, ইট ইজ ইম্পর্টেন্ট যে তাদেরকে ইমিডিয়েট সুগার ইনটেক করানো। তো আমরা সবসময় বলি ডায়াবেটিক পেশেন্টদেরকে একটা গ্লুকোজ বিস্কিট বা গ্লুকন-ডির প্যাকেট সবসময় ব্যাগে রাখতে, whenever they're flying, they're traveling in train or bus or car or anything. এরকম এপিসোড হলো সঙ্গে সঙ্গে যেন ছিঁড়ে ওরা মুখে নিয়ে নেয় গ্লুকোজ চকলেটস ও এনিথিং। বাড়ির লোকদের ওটা বোঝা উচিত। তো যদি এরকম কোনো ফিচার্স আপনারা দেখেন যে আপনাদের
ফ্যামিলিতে কোনো ডায়াবেটিক পেশেন্টের হয়েছে, ইমিডিয়েট ওদেরকে সুগার ইনটেক করানোর চেষ্টা করানো, বিকজ ইন আ ওয়ে ইউ ক্যান সেভ সামওয়ানস লাইফ। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব 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 দরকারি একটা জিনিস কিন্তু আমরা জানতে পারলাম, যারা রেগুলার ওষুধ খাচ্ছেন। এবার এটা আমার মনে হয় এটাও সম্পর্ক, ওই রেগুলার ওষুধ খেতে খেতে হঠাৎ করে একদিন ফাস্টিং করছে, সেদিন সুগার লেভেলটা ফল করে যেতে পারে। ফাস্টিং এর সময় সুগার ওষুধ নেওয়াই উচিত না। হ্যাঁ, মানে এটা হয়। হ্যাঁ, দিস ইজ আ ভেরি কমন করে থিং। আজকে একটা পুজো আছে তো করলাম, সেদিনই সুগার লেভেলটা ফল করে, কারণ ওষুধ আপনি খাচ্ছেন সুগারটাকে কমানোর জন্য, সে ধাক্কা মেরে আরো কমিয়ে দিচ্ছে। বাট আই উড লাইক টু ডিফার ওয়ান থিং, কি একদম কি দরকার আছে উপোসটা রাখার, মানে আমাদের একদম, ভগবান তো বলে যায় একদম, 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 সো অল দিস পেশেন্ট শুড নট ডু আ ফাস্টিং। একদম একদম একদম। তো এই রকম বিভিন্ন ক্ষেত্রে ধরুন কাজের ব্যস্ততার জন্যই খেতে পারলো না, হ্যাঁ, তখন কিন্তু এরকম হতে পারে। একটা খুব ভালো কথা ডক্টর অর্ক আমাদেরকে বলেছে যে যাদের এইরকম সুগারের একটা মোটামুটি অসুবিধার সামনে আছেন যারা, তারা কিন্তু নিজের সাথে সবসময় গ্লুকোজ চকলেট বা গ্লুকোজের একটা ছোট Packet, স্যাশে whatever. কিন্তু রাখবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা আমার কাছেও বেশ নতুন মনে হলো। আমি এটা সম্পর্কিত জ্ঞান we আমাদের encounter ছিল না। lot of patients, ইমার্জেন্সিতে আসছে, সেন্সলেস হয়ে আসছে, এন্ড আমরা সুগার দেখছি 16 আছে বা 20 আছে, আমরা ইমিডিয়েট ইনফিউজ করছি 25D, আর সে উঠে বসছে। দ্যাট সিমস টু বি ম্যাজিক্যাল ফর দ্য পেশেন্ট পার্টি, বাট ইট ইজ কোয়াইট আ লাইফ থ্রেটনিং। আমরা যদি খুব শীঘ্রই তাড়াতাড়ি না করা হয়, ব্রেন ডেথ হতে পারে, অনেক অনেক প্রবলেম হতে পারে, মানুষটা আমরা হারাতে পারি। ঠিক। তো ডায়াবেটিস থেকে এবার চলে যাই আজকের প্রেজেন্ট টাইমে। সামনেই বর্ষার মৌসুম, আমফান চলছে, তো অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সামনে পুরো একটা রেনি সিজন পড়ে আছে। কোভিডের সাথে লড়তে লড়তে অন্যান্য অসুখ বিসুখগুলোকে যদি আমরা কি বলবো যে একেবারে দূরে রেখে দিই, তার দিকে ধ্যান না দিই, তাহলে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। তো আমি জানতে চাইবো যে এই মুহূর্তে রেনি সিজনকে সামনে রেখে কোন কোন অসুখ যেগুলো খুব ভয়াবহ জায়গায় যেতে পারে এবং কি কি সেফটি মেজার্স আমাদের নেওয়া উচিত? সবার আগে তো আমি ডেঙ্গির ব্যাপারেই বলবো, যেটা কজ হয়ে থাকতে পারে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই সময় মশা অনেক বাড়ে, তো ইউজ মসকিউটো নেট, দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। বাড়ির আশেপাশে যত জঙ্গল ঝাড় আছে সেগুলো কেটে ফেলা উচিত, যদি সম্ভব হয় ডিডিটি, ব্লিচিং এগুলো ছেটানো উচিত। জ্বর আসলে, খুব হাই গ্রেড ফিভার হলে, ইট ইজ নট নেসেসারি দ্যাট ইউ আর সাফারিং ফ্রম কোভিড, বাট ইট ইজ নেসেসারি দ্যাট ইউ গো টু আ ডক্টর অ্যান্ড সিক আ হেল্প। তো আপনি হাসপাতালে নিয়ে আসুন, let the test get happened and let us determine কি কিসের থেকে হচ্ছে। এই সময় আমাদের যেহেতু গরম, এই সিজনটা আমের সিজন, এগুলো হবে এই সময়টাতে, ইভেন আমরা লুজ মোশনও প্রচুর পাই, একদম, সেপ্টিসেমিয়া হয়ে যায়। তো ইট ইজ ইম্পর্টেন্ট যে ফ্লুইড ইনটেক যেন খুব ভালোভাবে হয়। লুজ মোশন হলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিহাইড্রেশন, মানে পটি করতে করতে সে একদম ডিহাইড্রেটেড হয়ে যায়, শরীরে অনেকটা জল বেরিয়ে যায়। তো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জল ইনটেক করা, মোর অ্যান্ড মোর অফ ওয়াটার ইনটেক করা। নট নেসেসারিলি আমার ওআরএসই লাগবে, ইট ইজ নট নেসেসারি, বাট ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আমি জলটা সেটা ভালোভাবে কনজিউম করি। আগেকার দিনে আমি জানি না তোমাদের হয়েছিল কিনা দাদা, বাট আমি যখন ছোট ছিলাম লুজ মোশন হলে আমরা রসগোল্লার শিরা খেতাম। ইট ইজ কোয়াইট কমন, রাইট, ইন বেঙ্গলি কালচার, রাইট? বা ওই মুড়ির সাথে চিনি ভেজানো জল। বাট আমি সেটাকে অপোজ করি, বিকজ ওভার টাইম আমরা দেখেছি যখনই সুগার ইনটেক বেশি হচ্ছে সেটাতেও অসমোটিক ডায়রিয়া বলে আরো বাড়তে থাকে, মানে ইনফ্যাক্ট ডায়রিয়াটা আরো বেড়ে যায়। তো টু অ্যাভয়েড দ্যাট, ডু নট ইনটেক সুগার এট দ্যাট পয়েন্ট অফ টাইম, রাদার দ্যান তুমি একটু লবণ জল খেলে, একটু নর্মাল ওয়াটার খেলে, ওআরএস না পেলে নর্মাল ওয়াটার খেলে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাজারে ওআরএস এল বলে একটা পাওয়া যায়, লিকুইড ওআরএস, দ্যাট ইজ নট ফর লুজ মোশন, সো প্লিজ ডু নট ইউজ ইট। জাস্ট নর্মাল ওআরএস এর প্যাকেট নাও, ওয়াটারের সাথে মেলাও, আ প্যাকেট অফ ওআরএস ইন আ লিটার অফ ওয়াটার ওভার দ্য টাইম, লাইক 12 ঘন্টার মধ্যে ওটা শেষ করতে হবে। যদি ওটা বেঁচে থাকে পরের দিন ফেলে দাও, নেক্সট প্যাকেট আবার মেশাও, ওটাকে রিইউজ না করা হয়। তো দিস আর ফিউ থিংস যেটা ডেঙ্গি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং মশাবাহিত যে কোনো রোগ, ম্যালেরিয়া এখন অফ লেট আমাদের এই এরিয়াতে নেই বললেই চলে। আমি একদম বলবো না যে একদম নেই, সারা বছরে হয়তো আমরা 2 বা 1টা কেস পেয়ে থাকি, বাট আগে যেরকম ভাবে ভয়াবহ ছিল ম্যালেরিয়া, মানে ইনফ্যাক্ট মালবাজারের নামটাই ম্যালেরিয়া থেকে। কারেক্ট, ইভেন আই ওয়াজ ইনফেক্টেড when I was a kid. তো আমরা সবাই বোধহয় অলমোস্ট ইনফেক্টেড হয়েছি ম্যালেরিয়া দিয়ে, ইভেন মাই ফ্যামিলি ওয়াজ ইনফেক্টেড উইথ ম্যালেরিয়া, বাট অফ লেট এখন সেটা অতটা মানে একসময় দেশের মানচিত্রে জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ ম্যালেরিয়ার জন্য বেশ ফেমাস হয়ে থাকে, ফেমাস ফর দিস। তো এখন কিন্তু ওই যেটা হয় অভ্যাসের মধ্যে দিয়ে সেটার বিপক্ষে আমরা একটা নিজেদের ভালো লাইফস্টাইল গড়ে তুলি। করোনার ক্ষেত্রেও আমাদের যেটা করতে হবে, ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা অলরেডি করেছি। তো
যাই হোক, মশাবাহিত রোগের থেকে কিন্তু আপনাকে এবং আপনার পরিবারকে একটু বাঁচতে হবে। আশপাশ পরিষ্কার রাখুন, হাতে প্রচুর টাইম আছে, লকডাউন আছে, নিজে পরিষ্কার থাকুন, তাহলে কি হবে, ফ্যামিলিও সুরক্ষিত থাকবে, আপনার আশপাশের বাড়িগুলোও সুরক্ষিত থাকবে। ওকে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পথে। আপনারা রয়েছেন নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি প্রেজেন্ট হ্যালো ডক্টরের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন ডক্টর অর্ক ক্রান্তি, মালবাজার সুপার স্পেশালিটি হসপিটাল থেকে। আচ্ছা অর্ক, শেষের দিকে আমার আরেকটা জিনিস বলার, যে বিভিন্ন ভ্রান্ত ধারণা কোভিড নিয়েই হোক বা এই সময় নিজেদেরকে ভালো রাখার জন্য বিভিন্ন ভ্রান্ত ধারণা মেসেজের পর মেসেজ হোয়াটসঅ্যাপে গ্রুপের পরে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। এবার এইগুলো সম্পর্কে মানে তোমার কিছু যদি বলো, তোমার চোখে পড়েছে যেগুলো মারাত্মক রকম ভুল বা অন্য আরো খারাপ কিছু করে দিতে পারে ভালোর থেকে, এরকম কিছু। যেটা আমি হোয়াট আই হ্যাভ কাম অ্যাক্রস, আমি দেখেছি কোভিডের এই সময়টাতে না, মোর দেন কোভিড পেশেন্ট দের আর সাইকোলজিক্যাল পেশেন্টস, just because of the mass media, just because of the TV channels, or maybe because of the WhatsApp. তো একটা করে মেসেজ ঢুকছে, মানুষ প্যানিকড হয়ে যাচ্ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, প্রেশার শুট করে যাচ্ছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমাদের প্রত্যেক একজনের বোঝা উচিত যে এই মেসেজগুলোতে আমরা ডিরেক্টলি যেন বিলিভ না করি। ইট শুড কাম ফ্রম অথেন্টিক সোর্স। একদম আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ কামিং ফ্রম অথেন্টিক সোর্স, আমাদের টুক করে ওটাকে বিশ্বাস করে নেওয়া একদমই উচিত না। একদম একদম। কেউ ফোন করে বললো, কাল আমার কাছে একটা ফোন এসেছে যে জলপাইগুড়ি মেয়েটা মারা গেছে। তো I got to know she is doing very good, she is healthy, she is asymptomatic right now, she is in COVID hospital and doing fine, perfectly fine. তো আর প্যানিকটা এমন একটা জিনিস যেন মানে হলো আমারও হয়ে গেল, একটু হাঁচি দিলাম হয়তো আমারও হয়ে গেল। এটা সিজন যেখানটাতে আমরা হাঁচি কাশি সর্দি হবে, বাট ইট ইজ নট নেসেসারি যে আমার কোভিড হয়ে গেছে, আনলেস এন্ড আনটিল আমাদের এখানে কিন্তু ওই স্টেজ 3 তে পৌঁছায়নি যে আমাদের কমিউনিটি স্প্রেড হচ্ছে বা আমরা জানতে পারছি না যে কার থেকে আমার কোভিডটা হয়েছে। কোভিড তোমার তখনই হবে যখন তুমি একটা কোভিড পেশেন্টের কন্ট্যাক্টে আসবে, ডিরেক্ট কন্ট্যাক্টে আসবে। তো যতক্ষণ তুমি আসছো না, প্লিজ ডু নট প্যানিক। মানে মানুষে কি করছে, বারবার করে আয়নার সামনে গিয়ে দেখছে, করে দেখছে গলা ইনফেকশন হয়েছে। ইনফ্যাক্ট আমি যদি আরেকটু এগিয়ে বলি, কোভিড যদি হয়ও, আপনার লাইফস্টাইল ভালো, আপনার স্বাস্থ্যের অবস্থা ভালো, ভয় পাওয়ার কি ওই রকম একটা প্যানিক মতো অবস্থা আছে? একদম। তার জন্য আমাদের কিন্তু একটা মাথায় রাখতে হবে, কোভিড আমার হতেই পারে। হ্যাঁ, হতেই পারে, আজ না হলে কাল হতেই পারে। কারণ অলরেডি সবাই বলতে শুরু করছে, ইনফ্যাক্ট হু বলছে যে আমাদের কিন্তু আরো একটা বিস্তর সময় কোভিডকে সঙ্গে নিয়েই চলতে হবে। তাই এই মুহূর্তে ভয় পেয়ে লাভ হবে না, অনেক বেশি সজাগ থাকতে হবে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, যদি কারো যদি খুব বেশি ডিপ্রেশন হয় মানে কোভিড নিয়ে, ইট ইজ অ্যাডভাইসেবল কি তারা একটু কাউন্সেলিং করুক, হাইপোকন্ড্রিয়াক না হোক। হাইপোকন্ড্রিয়াসিস মানে নিজে যা পড়ছে, যা দেখছে, তাদের একটা ধারণা হয়ে যাচ্ছে যে আমাদের ওই রোগটা হয়ে গেছে, নিজেকে রিলেট করছে। ইনফ্যাক্ট আমরা যখন এমবিবিএস পড়ি, আমাদের থার্ড ইয়ারে আমরা ক্লিনিক্যাল ডিজিজের ব্যাপারে পড়ি, প্রত্যেকটা ডিজিজ যখন বইয়ে পড়ি আমাদের মনে হয় বোধহয় আমারও এটা হয়েছে। সো ইট ইজ আ সাইকোলজিক্যাল থট। তো এখন মানুষের মধ্যে এত মিডিয়া, যখন প্লেগ হয়েছিল বা অন্য কিছু হয়েছিল তখন কিন্তু এত হোয়াটসঅ্যাপ বা এত ছিল না। সো পিপল ওয়্যার নট দ্যাট মাচ ইনফর্ম, পিপল অত প্যানিকই করেনি, ব্যাপারটাকে বুঝতে পারেনি। বাট এখন এত যখন মিডিয়া হয়ে গেছে, তো মানুষে খুব ইজিলি ইনফরমেশন পেয়ে যাচ্ছে, আর খুব রং ইনফরমেশন খুব তাড়াতাড়ি পাচ্ছে, তো মানুষ প্যানিক হয়ে যাচ্ছে। তো ডু নট প্যানিক। ইনফ্যাক্ট যদি প্যানিক করতে থাকে তার ইমিউনিটি আরো ফল করবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট নট টু প্যানিক। তাই এই মুহূর্তে কিন্তু মেন্টাল হেলথ ইস্যুটাকে অ্যাড্রেস করা ভেরি ইম্পর্টেন্ট থিং। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা যখনই দেখছি বিভিন্ন জায়গাতে, বিশেষ করে কম বয়সীরা, তাদের মেন্টাল হেলথ কিন্তু খুব খারাপ অবস্থায় যাচ্ছে। কারেক্ট। বিশেষ করে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যারা আছেন, তারা তো এই লাইফস্টাইলে অভ্যস্ত না। তারা বাইরে বন্ধু বান্ধবের সাথে থাকতে অভ্যস্ত, একটা আড্ডা দিতে তারা অভ্যস্ত, বাইরের খাওয়াতে অভ্যস্ত। তুই অ্যাডোলেসেন্স এজের জন্য তোমার কোনো অ্যাডভাইস থাকবে যে ওরা তো এটা তো অভ্যস্তই ছিল না? ইনফ্যাক্ট মানে আমি যদি খুব ব্যাপারটাকে মেনে নিই, যে এখন কিন্তু মানে এখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে নেশার ব্যাপারটা কিন্তু অনেক বেশি, আমাদের সময় যেটা অত বেশি ছিল না, বা আগে এগুলো বাড়ে, আধুনিকতার সাথে সাথে এটা বেড়েছে। তো ধরো কোনো একটা অ্যাডোলেসেন্স মাঝে মাঝেই সিগারেট খায়, কিন্তু তার ওই সিগারেটটা না পাওয়াতে তার মনে হচ্ছে একটা বিশাল কিছু, তার মাথা কাজ করছে না, এইরকম ধরনের ধারণা হচ্ছে। তার মনে হচ্ছে বন্ধুদের সাথে কথা বলতে পারছি না, মানে এটা বোধহয় এইরকমই থেকে যাবে। তো মেন্টাল হেলথের কন্ডিশনটাও অ্যাডোলেসেন্স পিরিয়ডের খুব খারাপ অবস্থা। তো তারা বাড়িতে কি কি করতে পারে যাতে তাদের মেন্টাল হেলথটা ঠিক থাকে?
এই গ্রুপের জন্য আমি বলবো প্রথমে তো স্কুল টুল বন্ধ, কলেজ সবই বন্ধ আছে। ইট ইজ ইম্পর্টেন্ট যে তারা যেন বাইরে না বেরোয় আননেসেসারিলি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো মালবাজারের ইনফ্যাক্ট যে প্লিজ ডু নট কাম আউট অফ ইউর হোম আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ভেরি নেসেসারি। তো সবাই বাড়িতে থাকুন, বাড়ির থেকে কাজ করুন, ততটাই বেরোবেন যতটা দরকার। যদি দরকার না হয় প্লিজ বেরোবেন না। যেই কাজটা আপনার বাড়িতে বসে হয়ে যায় সেটাকে বাইরে এসে করার চেষ্টা করবেন না, বিকজ লকডাউন উঠে যাওয়া বা দোকানপাট খুলে যাওয়া মানে না যে করোনা ভাইরাস আমাদের এরিয়া থেকে চলে গেছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি এই সময় আমরা মোর প্রিকশন মানে নিয়ে চলি, কারণ কি এখন পিরিয়ডটা বেশি রিস্কি দ্যান ইট ওয়াজ বিফোর। তখন সবাই বাড়িতে ছিল, এখন সবাই বাইরে আসছে। তো গেটিং কন্টামিনেটেড, গেটিং ইনফেক্টেড ইজ মোর হাই রাইট নাও দ্যান ইট ওয়াজ বিফোর। আর যারা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং ছেলেমেয়েরা আছে তাদেরকে আমার রিকোয়েস্ট হবে যে ডু সামথিং ক্রিয়েটিভ সিটিং ব্যাক অ্যাট ইউর হোম। বাইরে আই ডোন্ট থিঙ্ক সিগারেট খেলে, ইফ সামওয়ান ক্যান টেল মি কি সিগারেট খেলে যদি একটা কিছু ভালো হয় বা অ্যালকোহল কনজামশনে যদি একটা কিছু ভালো হয়, প্লিজ ডু লেট মি নো, আই উইল স্টার্ট ইভেন। বাট যদি ভালো কিছু না হয় তাহলে সেটা করে খুব একটা লাভ হবে না, নিজের আর নিজের পরিবারের ক্ষতি ছাড়া। আর যারা এগুলো কনজিউম করছে আই থিঙ্ক তারাও খুব ওয়েল অ্যাওয়্যার এটা নিয়ে, বাট বিকজ অফ দ্য পিয়ার ফ্যাক্টর তাদের গ্রুপের যে বন্ধুরা আছে তারা কি করছে, তারা বলছে যে আরে কিছু হবে না, মা বাবা তো বলবে, দাদারা তো বলবে, হ্যাঁ। সো দ্য পিয়ার ফ্যাক্টর ম্যাটার্স কোয়াইট আ লট। সো হোয়াট আই সে ইজ লাইক it's rather not to keep those kind of friendship because they are not your friends. যারা খুব ট্রু ফ্রেন্ড হবে তারা যেরকম সবসময় ভালো সময় থাকবে, খারাপ করলেও সেটা বলবে। ইফ দে আর নট সেইং দ্যাট ইউ আর ডুইং রং, সো ইউ বেটার নট টু চুজ দ্যাট কাইন্ড অফ ফ্রেন্ডস। সো অ্যাভয়েড দোজ, ডু সামথিং গুড, do something really great in your life. Not only you, the whole Malbazar will be proud of you then. একদম। তো যেটা অর্ক বললো, অর্ক নিজেও কিন্তু একদম ইয়াং, আমাদের মালবাজারের গর্বই বলা চলে, ছোট্ট শহর, মফস্বল একটা শহর যেখানে এখনো শহরের সব রকম সুযোগ সুবিধা এসে পৌঁছয়নি, সেখান থেকে একটা ছেলে ডাক্তার হয়েছে। এইরকম এক্সাম্পল আমরা ক্রিয়েট করব, সামথিং ক্রিয়েটিভ। প্রত্যেকের মধ্যেই আমরা দেখেছি যে ড্রয়িং করতে পারে, ডান্স করতে পারে, গান করতে পারে, মেবি শেখা না শেখা সেটা ফ্যাক্টর না। আজকের দিনে সবাই কিন্তু এই ধরনের শেয়ারিং করছে, আমরা সেটাই করি। নট নেসেসারিলি সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট হতে হবে, ইট ইজ নট নেসেসারি। আমি মনে করি প্রত্যেক একজনের মধ্যে নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে। হয়তো আমি ডাক্তার না হয়ে যদি আমি ইঞ্জিনিয়ার হতাম বা পাইলট হতাম, হয়তো অতটা ভালো করতে পারতাম না যেটা হয়তো আজকে আমি যা একটু করছি সেটা। তো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই কি তুমি নিজে কি করতে চাও, হোয়াট ইউ লাইক ডুইং ইট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেরেন্টসরাও যেন ফোর্স না করে যে তোকে এটাই করতে হবে, ওই কম্পালশনটা যেন না থাকে। বাট ইট ইজ ইম্পর্টেন্ট কি তোমরা বাড়িতে থেকে অনেক কিছু করতে পারো। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু লট অফ থিংস। So stay back at home, do not come out, do not loiter around, and এই গলিতে আড্ডা বা মাঠে আড্ডা এখন নাই বা করলাম। এবং যেটা বললে তুমি, এই যে পেরেন্টসদের কথা, আমরা বারবার দেখেছি যে পেরেন্টসদের সাথে কিন্তু একটা গ্যাপ তৈরি হয় ইয়ং এজের সাথে। এই সময়টা কিন্তু এই গ্যাপটা ফুলফিল করা যেতে পারে। বাড়িতে সবাই আছে, কারেক্ট, আমাদের ভুলে যাওয়া সম্পর্কগুলোকে আমরা আরো একবার রিভিল করতে পারি, আরো একবার পরিবারের মধ্যে থাকতে পারি, পরিবারকে সময় দিতে পারি। তাতে কি হবে, সবার যা যা রাগ অভিমান আছে, ভুল বোঝাবুঝি, সেগুলো মিটে যাবে এবং একটা ইউনিট তৈরি হবে। আমাদের এই মুহূর্তে কিন্তু অ্যাজ এ ইউনিট কাজ করাটা খুব বেশি দরকার, রাদার দেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কথা বলেই আজকের মতো আমরা নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি প্রেজেন্ট হ্যালো ডক্টরসের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, কিন্তু ভালো থাকার আগে, শেষ করার আগে একটাই কথা, গভর্নমেন্ট লকডাউনে আপনাকে কিছু সুযোগ দিচ্ছে যাতে আপনি আপনার ডেইলি লাইফের যে অসুবিধাগুলো হচ্ছিল সেগুলোকে ফুলফিল করে নিতে পারেন। স্বাধীনতার অর্থ কিন্তু বেয়াদবি নয়, এটা মাথায় রাখতে হবে। সরকার এখনো মানুষকে বলছে আপনারা বাড়িতে থাকুন, যেটা অর্ক বলেছে সবাইকে মেনে চলতে হবে। যতক্ষণ খুব দরকার না হয় আমরা বাইরে যাব না। তাতে আমার সাথে সাথে আমার পাড়া, আমার পরিবার, আমার আশেপাশের মানুষগুলো কিন্তু সুরক্ষিত থাকবে। ঠিক যেইভাবে আজকের দিনে অর্ক ডাক্তার হয়ে হাসপাতালে থেকে নিজের ডিউটি পালন করছে, অ্যাজ এ হিউম্যান বিং আমরা নিজেদের বাড়িতে থেকেই সেই রকম একটা ইম্পর্টেন্ট ডিউটি কিন্তু আমরাও পালন করতে পারি। তো সবাই ইম্পর্টেন্ট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একসাথে মিলে উই শ্যাল ওভারকাম। দেখা হবে পরবর্তী এপিসোডে নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি প্রেজেন্ট হ্যালো ডক্টরসের
এই এপিসোড থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।